বোন আমার, কাঁদিস না। আমাদের ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। দিদি, আজ যদি আমাদের নিজের মা বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো। অন্য সবার মতো আমরা দু বোন খেলতে পারতাম, ভালো মন্দ খেতে পারতাম। বোন আমার, কষ্ট পাস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আমার যে খুব খিদে পেয়েছে দিদি। আমাদের সৎমা তো আমাদের ঠিক মতো খেতেই দেয় না, সারা দিন কাজ করায়। এমন সময় তাদের সৎমা নীলিমা আসে সেখানে আর বলে, এই হারামজাদিরা, তোদের এখনো কাপড় কাচা হয়নি? এখনো যদি কাপড় নিয়ে পড়ে থাকিস তাহলে বাকি কাজ কে করবে শুনি? এই তো ছোট মা, আর একটু সময় লাগবে। ওইদিকে আমার মেয়ে ময়না না খেয়ে থাকবে নাকি? হ্যাঁ, এখনো ওনাদের কাপড় ধোয়া হয়নি। এই যে তোরা দু বোন কান খুলে শুনে রাখ, আজ তোদের খাওয়া বন্ধ। এটা বলে নীলিমা সেখান থেকে চলে যায়। তখন মোহনা বলে, এই দিদি, আজ যদি না খেতে পারি তবে তো আমি মরেই যাবো। কাঁদিস না বোন, দেখি আমি খাবার জোগাড় করতে পারি কিনা। মোহনা আর অহনা তাড়াতাড়ি কাপড় পরিষ্কার করে বাড়িতে চলে আসে। নবাবজাদির এখন আসার সময় হলো? মাকে তো খেয়েছে খেয়েছে, এখন আমার জীবনটা শেষ করতে এসেছে। অমন কথা বলো না ছোট মা, আমরা দু বোন তো তোমার সব কাজ করে দেই, তাহলে এখানে কেন মাকে টানছো? মরা মায়ের জন্য কত দরদ। হ্যাঁ, এত দরদ না দেখিয়ে তাড়াতাড়ি রান্না করগে। মেয়েটা আমার এক্ষুনি স্কুল থেকে আসবে, না জানি ওর কত ক্ষুধা পেয়েছে। স্কুল থেকে এসে তো খাবার না পেলে আমার মেয়েটা রেগে যাবে। আমরা এক্ষুনি রান্না করে দিচ্ছি ছোট মা, বোন এসে ঠিক সময়ে খাবার পাবে। মা, ও মা, কোথায় তুমি? খুব খিদে পেয়েছে আমার। বোন, বাড়িতে তো মা নেই, রান্না প্রায় শেষের পথে। তুই হাত মুখ ধুয়ে বস, আমি পানি এনে তোকে খাবার দিচ্ছি। তোদের হাতে আমি খাবো না। আমাদের হাতে খাবি না, কিন্তু আমাদের হাতে রান্না করা খাবার তো ঠিকই খাস। কি, আমার মেয়েকে তুই রান্না করার খোটা দিলি? বের হ, বের হ বলছি বাড়ি থেকে। মা, আমাদের বাড়ি থেকে বের করে দিও না মা, আমরা কোথায় যাব? তাছাড়া বোনের খুব খিদে পেয়েছে মা। তোরা কোথায় থাকবি সেটা কি আমি বলে দেব নাকি? হ্যাঁ, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ঠিক হয়েছে, বেশ হয়েছে তোদের। তোদের ওই জঘন্য মুখ আর দেখতে হবে না। এটা শুনে দুই বোন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। দিদি, আমরা তো সেই কখন থেকে হাঁটছি, মনে হচ্ছে আমরা কোনো বড় জঙ্গলে চলে এসেছি। দিদি, ভয় পাস না বোন, আমি তো আছি তোর পাশে। দিদি, খিদেছে আর হাঁটতে পারছি না দিদি। সেই সকালে দুটো কাঁচা ঝাল আর পান্তা খেয়েছি। আর একটু কষ্ট কর বোন, আমরা এই জঙ্গলটা পেরিয়ে কোনো গ্রাম পাই কিনা দেখি। তুই ঠিক বলেছিস দিদি। আচ্ছা, আমরা তো অনেক সময় ধরে হাঁটছি, কষ্টও হচ্ছে খুব। চল আমরা একটা গাছের নিচে গিয়ে বসি। এই মোহনা, ওই দেখ, একটা ছোট্ট কুঁড়ে ঘর। আরে তাই তো দিদি, এই গভীর জঙ্গলে এই ছোট্ট কুঁড়ে ঘরটায় কে থাকে? চল তো গিয়ে দেখি। অহনা আর মোহনা ছোট কুঁড়ে ঘরের কাছে যায়। দিদি, এই কুঁড়ে ঘরটা কেউ থাকে বলে তো মনে হচ্ছে না দিদি। এটা তো অনেক পুরনো বলে মনে হচ্ছে, কেমন ভেঙে গিয়েছে দেখ। এখন তো সন্ধে হতে চলল, আজ বরং আমরা এই ভাঙা কুঁড়ে ঘরেই থাকি। তারা যখনই কুঁড়ে ঘরে ঢুকতে যায় ঠিক তখনই তার পাশে থাকা সোনালী তেঁতুল গাছ কথা বলে ওঠে। এই ঘরে তোমরা ঢুকো না, তোমরা অভিশপ্ত হয়ে যাবে, তখন ডাইনির সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। কে কে কথা বলছে? পাশে তো কাউকেই দেখছি না।
দিদি, আমার কিন্তু খুব ভয় করছে। কে কথা বলছে? ভূত নয় তো? আমি কথা বলছি, ওপর দিকে তাকিয়ে দেখো। ওমা, এই তো দেখছি তেঁতুল গাছ। দেখ বোন, গাছে কি সুন্দর 3টে সোনালী তেঁতুল ধরেছে। আর এই সোনালী তেঁতুলি তোমাদের সাথে কথা বলছে। হ্যাঁ, আমরাই তোমাদের সাথে কথা বলছি। আমরা কোনো তেঁতুল নয় গো মেয়ে, আমরা হলাম পরী। আর এই যে ভাঙা কুড়ে ঘর দেখছো, এটা হলো নাগরাজ আর নাগরানীর ঘর। আমরা পরী পরিবার, ওই ভাঙা কুড়ে ঘর দুটোই অভিশপ্ত। ভাঙা কুড়ে ঘর আর এই তেঁতুল গাছ অভিশপ্ত? নাগরাজ নাগরানী তো অভিশপ্ত নয়। তাই তো, ওরা কেন ওই ভাঙা কুড়ে ঘর থেকে বেরিয়ে আসছে না? এই ঘর থেকে কেউ বেরোতে পারবে না, বের হলেই সে মারা যাবে। আর এই ঘরে কেউ ঢুকলে সে অভিশপ্ত হয়ে যাবে, তাকে এই ভাঙা কুড়ে ঘরেই থাকতে হবে। আমাদের জন্য এই ভাঙা কুড়ে ঘরটাও অভিশপ্ত হয়ে গেল। আহা সোনালি, তোকে না বলেছি এসব কথা কাউকে বলবি না? আর তুমিও না সোনাপরি। আমরা যদি আমাদের অভিশপ্ত জীবনের কথা কাউকে না বলি, তাহলে আমরা মুক্ত হব কেমন করে বাবা? আমাদের কেউ মুক্ত করবে না রে মা। আমরাই তোমাদের অভিশাপ থেকে মুক্ত করব। বলো, কিভাবে তোমাদের আর এই ভাঙা কুড়ে ঘর অভিশাপ থেকে মুক্ত হবে? শোনো, ওই যে নদী দেখছো, ওই নদীর ওপারেই আছে সবুজ পাহাড়। সেই পাহাড়ের চূড়াতে একটি ছোট্ট ঘর আছে। ওখানে একটা ডাইনি থাকে। ওই ডাইনিটিকে মেরে নাগমণি আর আমাদের শক্তির জাদুর কাঠি এনে এই সোনালী তেঁতুল গাছে স্পর্শ করলেই আমরা অভিশাপ মুক্ত হয়ে যাব। আমরা আজই যাব ওই সবুজ পাহাড়ে। দাঁড়াও মেয়ে, ডাইনিকে মারা এত সহজ নয়। কারণ শোনো, ওই সবুজ পাহাড়ের পাশেই আছে একটা কালো গুহা। গুহার ভেতর একটা সোনার গাছ আছে। ওই গাছে একটা সোনার পাখির ঠোঁট আছে। সেটা পুড়িয়ে ফেলতে পারলেই ডাইনি মারা যাবে। যারা সৎ নির্লোভ, তারাই পারবে ডাইনিকে মারতে। ঠিক আছে, আমরা দেখি পারে কিনা। এখন তাহলে আসি। তারাও মেয়েরা, তোমাদের দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। এই সোনালী তেঁতুল দুটো তোমরা দুজনে খাও, দেখবে তোমাদের সব ক্ষুধা আর ক্লান্তি দূর হয়ে যাবে। বোন দেখ, সত্যি আমাদের সব ক্ষুধা ক্লান্তি দূর হয়ে গিয়েছে। আর দেরি না করে চল রে দিদি, তাড়াতাড়ি চল। এই বলে অহনা আর মোহনা সোনালী তেঁতুল গাছের কাছ থেকে বিদায় নিয়ে নদীর কাছে চলে আসে। এরপর একটা নৌকায় উঠে নৌকা চালাতে থাকে। তখন অহনা বলে, বোন, আমাদের আগে ওই কালো গুহায় যেতে হবে। ডাইনিকে মেরে সবুজ পাহাড়ে যাব। হ্যাঁ, ঠিক করেছিস দিদি। তারা নদী পার হয়ে কিছু দূর যেতেই সবুজ পাহাড় দেখতে পায়। সেখানে না গিয়ে তারা কালো গুহায় যায়। কালো গুহার ভেতরে ঢুকতেই তারা সোনার গাছটা দেখতে পায়। কি সুন্দর এই সোনার গাছ! আমার তো খুব ভাল লাগছে রে দিদি। আগে আমাদের এই গাছটা থেকে সোনার পাখির ঠোঁট খুঁজে বার করতে হবে। তারা অনেক খোঁজবার পরে সোনার পাখির ঠোঁট খুঁজে পায়। সেটা যখনই পুড়িয়ে ফেলতে যায়, ঠিক তখনই সেখানে ডাইনি এসে হাজির হয়। এই মেয়েরা, তোরা আমার পাখির ঠোঁট দিয়ে দে বলছি। দেব না শয়তান ডাইনি। তোরা কিন্তু বাঁচবি না। এই সোনার গাছ এদের শাস্তি দে। আমি তোমার দাসী নই যে ভালো মেয়েদের শাস্তি দেব। আমি কাউকে ছাড়বো না। দিয়ে দে, দিয়ে দে বলছি ঠোঁট।
ডাইনিটা সেখানেই মারা যায়। তখন সোনার গাছ বলে, তোমাদের অনেক ধন্যবাদ মেয়ে, এই সোনার পাখি ঠোঁটের জন্য এতদিন অনেক কষ্টে ছিলাম আমি। আজ থেকে এইগুলো তোমাদের। তোমরা দুবোন দেখতেও খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে সোনার গাছ। আমরাও তাহলে আসি। অহনা আর মোহনা সোনার গাছের কাছ থেকে বিদায় নিয়ে সবুজ পাহাড়ের চূড়ায় ওঠে। সেখানে থাকা ছোট্ট ঘর থেকে নাগমণি এবং জাদুর কাঠি নিয়ে ভাঙা কুঁড়ে ঘর এবং সোনালী তেঁতুল গাছের কাছে ফিরে আসে। তোমরা ফিরে এসেছো সোনাপুরী। দেখো, অহনা আর মোহনা আমাদের জাদুর কাঠি এবং নাগমণি নিয়ে এসেছে। আমাদের অভিশাপ থেকে মুক্ত করো অহনা। দিদি দেখো, পরীরা অভিশাপ মুক্ত হয়ে গিয়েছে। আর এই সোনালী তেঁতুল গাছটা কেমন সাধারণ তেঁতুল গাছ হয়ে গিয়েছে। আমরা অভিশাপ থেকে মুক্ত হয়ে গিয়েছি। এখন নাগরাজ নাগরানীকে অভিশাপ মুক্ত করো। নাগরাজ, আমাদের মনে হচ্ছে অভিশাপ মুক্ত হয়ে গিয়েছে। আমরা মানুষ রূপে এসেছি। তাই তো দেখছি। পরিরানী, আপনিও অভিশাপ মুক্ত হয়ে গিয়েছেন। কে করলো আমাদের অভিশাপ মুক্ত? ধন্যবাদ মেয়ে তোমাদের। তোমরা এই গভীর জঙ্গলে কি করতে এসেছিলে? আমাদের সৎমা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আহারে, কত কষ্ট তোমাদের। আজ থেকে তোমরা এই ভাঙা কুড়ে ঘরেই থাকবে। এই কুড়ে ঘর আমি অনেক বড় প্রাসাদ বানিয়ে দিচ্ছি। এই প্রাসাদের ভেতর তোমাদের কিছুর অভাব হবে না। এই ঘর আমাদের? হ্যাঁ বন্ধু, তোমাদের খাবারও এই ঘর থেকে পাবে। আমরা আসি তাহলে। আমরা তোমাদের সাথে এসে দেখা করে যাব। মোহনা আর অহনার কাছ থেকে বিদায় নিয়ে পরিরাজ তার পরিবার নিয়ে পরিরাজ্যে ফিরে যায়। নাগরাজ নাগরানী নাগরাজ্যে ফিরে যায়। এরপর থেকে অহনা আর মোহনা পরিরানীর দেওয়া প্রাসাদে সুখে শান্তিতে বসবাস শুরু করে।